সদ্য বিয়ে করা নববধূকে ফেলে রেখে বরকে উদ্ভ্রান্তর মতো চলে যেতে দেখে উপস্থিত সবার চোখ ছানা বড়া। মুহূর্তে আশেপাশে গ্রামের মানুষজনের মধ্যে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়ে গেল। এদিকে বসার ঘরে সোফায় স্তব্ধ হয়ে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আর সিনান মিনার ছেলে এহেন আকম্বিত কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে চরম লজ্জায় পড়ে গেল। উপস্থিত লোকজনের বাঁকা চাহনি ও গুঞ্জন তার ভেতরে ক্ষোভকে আরো উস্কে দিল। তিনি প্রচন্ড বিচলিত হয়ে পড়লেন এবং রাগ সামলাতে না পেরে চলে যেতে উদ্যত শামীমের উদ্দেশ্য গমগমে গলায় বলে উঠল, শামীম, কোথায় যাচ্ছ তুমি? আমি এ বিয়ে বাড়িতে কোনো তামাশা দেখতে আসিনি। বাবা বজ্রকঠিন আওয়াজে শামীমের যাওয়ার গতি কিছুটা শ্রুত হলো। সে থমকে দাঁড়ালো, এরপর অত্যন্ত ধীরে পায়ে পিছু ফিরে বাবার ক্রুদ্ধ মুখের দিকে তাকালো। আরিশান মৃধার চোখ মুখ লালচে হয়ে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে তিনি এখন ভীষণ রেগে আছেন। তবে শামীমের তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। তার চোখে মুখে কোনো অনুশোচনার লেশমাত্র নেই। সে একরাশ অবহেলা আর গাছাড়া ভাব নিয়েই দাঁড়িয়ে থেকে নির্বিঘ্নের চিত্তে উত্তর দিল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন আমার কাজ শেষ। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তোমার বইয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আরিশান মৃধা এবার দাঁড়িয়ে উঠে ধমকের সুরে বললেন, বাবার মুখের দায়িত্ব? শব্দটা শুনে শামীমের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে একবারের জন্য ঘুরে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না, উল্টো মেয়েটির সম্পূর্ণ উপেক্ষা করে বাবার উদ্দেশ্য বিভ্রান্ত হাসি হেসে বলল, বিয়ে যখন তুমি দিয়েছো, এখন এই মেয়ের দায়িত্ব তোমার, আমার না। কথাটা সুরে দিয়ে শামীম সেখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না। তীব্র অহংকার আর জেদ নিয়ে গট পায়ে হেঁটে আজার রহমানের ছোট একতলা বাড়ি থেকে বের হয়ে গেল। পিছন থেকে আরিশান মৃধা তাকে বারবার ডাকলেও সেসবের বিন্দুমাত্র পাত্তা দিল না শারমিন। সোজা বাইরে বেরিয়ে নিজের দামি গাড়িটার দিকে বসলো এবং সশব্দে গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল। ইতিমধ্যে পুরো গ্রামের বাতাসে বেগের খবর রাষ্ট্র হয়ে গেছে যে গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা আরিনের বর তাকে একা ফেলে রেখে চলে গেছে। এই খবর ছড়িয়ে পড়তে গ্রামের প্রায় সব সমবয়সী মেয়েদের মনে এক অদ্ভুত আনন্দের হিল্লে বয়ে গেল। মনে করে লুকিয়ে থাকা হিংসে আগুনের পেলব পড়ল, কারণ তারা আরিনকে মনে মনে প্রচণ্ড হিংসে করত। গ্রামে যখনই কোনো ভালো পাত্র পক্ষ মেয়ে দেখতে আসতো, তখনই কোনো না কোনোভাবে আশেপাশে লোকজনের মুখে আরিনের রূপের জায়গা গুণে তার দিক পরিবর্তন করত। পাত্রপক্ষে কনের বাড়ি না গিয়ে সোজা চলে যেত আজাদ রহমানের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। অথচ আরিন বয়স সর্বমোট 13 বছর। এই কাঁচা অবুঝ বয়সে আজাদ সাহেব আরিন বিয়ের কথা স্বপ্নেও কল্পনা করতে পারতেন না। কিন্তু নিজের স্ত্রী হেনা বেগমের বাঘিনী রূপার চড়া গলা ভয়ে তিনি পাত্রপক্ষকে সরাসরি না করতে পারতেন না, আবার নিজের ইচ্ছে বিরুদ্ধে গিয়ে হাও বলতে পারতেন না। এক দোচালনের মধ্যে দিকে কট্টতার। প্রকৃতপক্ষে আরিন হলো আজাদ রহমানের মৃত ছোট ভাই দেওয়ান রহমানের একমাত্র মেয়ে। ওর পুরো নাম আরিয়ান ইবনাত আদ্রিজা। আরিন জন্মের ঠিক কিছুদিন পরেই ওর মা নিয়তি নিষ্ঠুর খেলায় মারা যান। সহাবদের দিক থেকে আরিনের মা ছিলেন অনন্যা। গ্রামের প্রবীণীরা এখনো ওনার রূপের কথা উঠলে বলা বলি করেন, বউ পাইয়া দেওয়ালে জিতেছিস তো, এখানকার আসমানের পরী লইয়াছির ঘরে। এ মায়ের সেই স্বর্গীয় রূপে যেন পূর্ণ প্রতিচ্ছবি পেয়েছিল আরিন। সোহাগদের দিক থেকে আরিন যে ওর মায়ের চেয়েও এক কঠিন উপরে। গ্রামে প্রায় সকল ছেলে মনে মনে আরিনকে নিজের করে পেতে চাইতো, তবে আরিনের মতো গম্ভীর, অন্তর্মুখী আর শান্ত স্বভাবের মেয়ের সঙ্গে কেউ সহজে কথা বলার সাহস পেত না। মেয়েটার প্রয়োজনে বেশি কখনো মুখ দিয়ে টু শব্দও বের করে না। সমস্ত বেদনা, সমস্ত অবহেলা সে নিজের বুকের গহীনে পথচাপা দিয়ে রাখে। আরিন মায়ের মৃদু পথ ও বাবার দেওয়াল রহমানের মেয়েকে একা ফেলে রাখতে পারেনি, তাই ওকে নিজের কাছে রাখার জন্য চট্টগ্রাম নিজের কোয়ার্টারে নিয়ে আসেন। দেওয়ান রহমানের ছিলেন সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক মেজর। নিজের দেশের প্রতি তিনি সবসময় অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করতেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর দ্বিতীয় বিয়ে
কথা ভাবেননি। নিজের প্রাণপ্রিয় স্ত্রী তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তবে ভাগ্য হয়তো সেই পবিত্র ভালোবাসাকে বেশি দিন সইতে দেননি। মেয়ের বয়স যখন 6 বছর, তখন হঠাৎ করে এক জরুরি ও বিপজ্জনক মিশনের ডাক আসে। পরিস্থিতি বিবেচনা করে দেওয়ান রহমানের বাধ্য হয়ে আরিনকে নিজের গ্রামের বাড়িতে ওনার মা এবং ভাইয়ের কাছে রেখে আসেন। তবে আজাদ সাহেবের স্ত্রী হেনা বেগম ছিলেন অত্যন্ত অহংকারী, দাম্ভিক এবং কুটিল এক মহিলা। তিনি আরিনকে ছোটবেলা থেকেই মোটেও পছন্দ করতেন না, যা আজাদ রহমান ভালো করে জানতেন। কিন্তু ছোট ভাই দেশের জন্য লড়েছে, সে কষ্ট পাবে ভেবে তিনি স্ত্রীকে কিছুই বলতেন না। বরং তিনি নিজের আড়ালে আবডালে আরিনের নিজের মেয়ের মতোই আগলে রাখতেন। আরিনের গ্রামে রেখে যাওয়ার বছর দুয়েক পর হয়ে গেলেও যখন দেওয়ান রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের সবার কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া হলো। এরই মধ্যে ছোট ছেলে ফিরে না আসায় শোকে আরিন দাদির হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। আর হেনা বেগম এই আকস্মিক মৃত্যুর সমস্ত দায় চাপিয়ে দিলেন অবুঝ ছোট্ট আরিনের উপর। তাকে অলক্ষী আর কুলক্ষী বলে অপবাদ দিতেও তার বাধ্য না। এরই মাঝে হঠাৎ একদিন ওনার বাড়ির সামনে এসে থামলো সেনাবাহিনীর একটা গাড়ি। সেখান থেকে নেমে কয়েকজন গম্ভীর মুখী অফিসার ওনাদের বাড়িতে এসে আরিনের জীবনের সবচেয়ে নিষ্ঠুর ও নির্মল খবরটা দিয়ে গেলেন। ওর বাবা আমার নেই। দেওয়ান রহমানের মিশনের সময় শত্রু পদক্ষেপ একটা গুলি বুকে লেগে ঘটনাস্থলে শহীদ হয়েছেন। অশ্রু সজল চোখে তার জানা মেজর দেয়ানে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে দেশের পাকাপোকের রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। সেই দিন থেকে ছোট চঞ্চল আরিনটা ভেতরের শৈশবটা যেন এক নিমিষেই মরে গেল। সে বুঝতে পারল এই নিষ্ঠুর পৃথিবীতে তাকে ভালোবাসার মতো আর কোনো মানুষ বেঁচে নেই। আরিন ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির। কেউ সামান্য ধমক দিলে বা কিছু বলে খুব সহজে ভয় পেয়ে যেত এবং বিশ্বাস করে নিত। আজ এই সরল সহজ নম্র স্বভাবের জন্য তাকে হেনা বেগমের কাছে থেকে অমানসিক মার খেতে হতো। হেনা বেগম যে তাকে একদমই দেখতে পারতেন না তা আরিনও খুব ভালো করে জানতো। আরিনকে তিনি সংসারে একটা মস্ত বড় বোঝার উটকো ঝামেলা ছাড়া আর কিছুই ভাবতেন না। সারাদিন এই কচি মেয়েটাকে দিয়ে ঘরের সব কাজ, কঠিন কাজ করিয়ে নেওয়ার পরেও ঠিকমতো দুমুঠো অন্ন মুখে তুলতে দিত না, একটা ভালো পোশাক পরতে দিত না। তবে বড় চাচা আজহার রহমান স্ত্রীর অগোচরে লুকিয়ে লুকিয়ে আরিনকে পড়াশোনার জন্য খাতা কলম আর সামান্য কিছু হাত খরচ দিয়ে সাহায্য করতে। এই অবহেলিত জীবনে এতটুকুই যেন আরিনের জন্য আকাশের চাপ পাওয়ার মতো কিছু ছিল। কিন্তু চাচির হাতে এত অত্যাচার, এত লাঞ্ছনা সাহায্য করেও আরিন মুখ বুজে চুপচাপ সবকিছু সয়ে নিত, চোখের জল লুকিয়ে রাখতো। কারণ আরিনের ছোটবেলা ওর বাবা কপালে চুমু খেয়ে বলেছিলেন, আরিন মা, তোমাকে বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হতে হবে, হাজারো মানুষের প্রাণ বাঁচাতে হবে। বাবার শেষ কথাগুলোই ছিল আরিনের বেঁচে থাকার অক্সিজেন। আরিন পড়াশোনার দিকে থেকে সবসময় ক্লাসের টপার ছিল। আরিন ক্লাসমেটরা এই নিয়ে তাকে ভীষণ হিংসা করত। ক্লাসের শিক্ষক না থাকলে তারা আরিন বাবা মা না থাকা নিয়ে খোঁটা দিত, যা নয় তাই বলে কটু কথা শোনাতো। কিন্তু আরিন সেসব বিষাক্ত কথা কান না দিয়ে চুপচাপ মাথা নিচু করেই বইয়ের পাতায় মন দিত। প্রয়োজন ছাড়া ক্লাসের সে কারোর সাথে একটা শব্দও উচ্চারণ করতো না। আরিন ওর বাবা দেওয়া সেই ইচ্ছেটাকে নিজের মনে মণিকোঠায় শক্ত করে গেঁথে নিয়েছে। যেভাবে হোক, যত কষ্ট করতেই হোক না কেন, পড়াশোনা করে তাকে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আর এই একটা জ্বলন্ত স্বপ্নের কারণে আরিন হেনা বেগমের সমস্ত অত্যাচার ও নির্যাতন সবসময় মুখ বুজে সহ্য করে চলেছেন। বাবার সেই পবিত্র স্বপ্নকে বুকে লালন করে দিলে পার করার 13 বছর বয়সে আরিন জীবনে আটকে সকালটা এসেছিল আজ 10টায়। সাধারণ দিনের মতোই, প্রতিদিনের মতোই ভেবে উঠেছে যখন সে রান্নাঘরে কাজে হাত দিতে যাবে। ঠিক তখনই হেনা বেগম আর আজাদ রহমান এসে দাঁড়ালেন ওর ভাঙা ঘরের দরজায়। চাচির মুখে আজ কোনো বিচলিত রাগ নেই, বরং সেখানে খেলা করেছে এক কুটির ও তৃপ্তির হাসি। আজহাত সাহেবের মুখটা চুন হয়ে আছে, অপরাধীর মতো তিনি মাটির দিকে তাকিয়ে আছেন। হেনা বেগম গলার আওয়াজ যতটা সম্ভব নরম করা ভান করে আরিনের উদ্দেশ্যে বলেন, আরিন, হাত মুখ ধুয়ে নে জলদি।
আস্তর বিয়ে। পাত্রপক্ষ এখনই চলে আসবে, ঘরদের গোছাতে হবে। চাচির মুখে বিয়ে শব্দটা শুনে অবুঝ আরিন থমকে দাঁড়ালো। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সে বড় বড় চোখ করে চাইলো ও সব চাচির দিকে। বিয়ে কি? কোন মানুষ এইসব জটিল সমাজের সমীকরণ বোঝাতে বয়স বা মানসিক কোনোটাই আরিন ছিল না। তার 40 ঘন্টা পৃথিবীতে ছিল কেবল কাকা কাকা ভেবে উঠে চাচির দেওয়া এক গাদা ঘরের কাজ শেষ করা, আর তার ফাঁকে লুকিয়ে লুকিয়ে বাইরের পাতার মুখ বুজে থাকা। এইটুকুই ছিল তার জীবন। এক লাহমায় আর আরিন কচি মনে ভয় ডানা মেলালো। সে আমতা আমতা করে বলল, চাচি বিয়ে মানে কি এত শখ বুঝে তোর না কাজ নেই? হেনা বেগম এবার কিছুটা চড়া গলায় ধমকে উঠলেন, তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তোর মঙ্গলের জন্য বলছি। আমি যা আদেশ করব তোকে তাই মানতে হবে। কোনো কথা না বাড়িয়ে বাড়ি যা বলছি কর। চাচি সে চেনা ধমক আর আদেশের সুরে আরিন আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। আরিন জানে চাচির আদেশ অমান্য করা শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। তাছাড়াও হেনা বেগম যখন বলেছেন তখন তো সেটা করতেই হবে। এই সহজ সরল বিশ্বাস থেকে আরিন মাথা নেড়ে সম্মতি জানালেন। সারাক্ষণ কাজ আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় আরিন কাছে বিয়ের বিষয়টি ছিল একেবারে নতুন, সম্পূর্ণ অচেনা এক অভিজ্ঞতা। সে ভাবলো হয়তো বিয়ের পর এই বাড়িতে থাকবে, একইভাবে কাজ করবে আর রাতে মন দিয়ে পড়াশোনা করবে। আরিন জানতো না এই না বোঝার সম্মতির আড়ালে তার জীবনে ডেস্টিনি বা ভাগ্য কতটা নির্মলের মোড় নিতে চলেছে। সে বুঝতে পারল না যে কিছুক্ষণের মধ্যে তাকে বউ সাজিয়ে বাসর ঘরে বসানো হবে আর কোনো একজনের নামে বাধা পড়ে যাবে। আসলে আরিবা খুব অভাগা হয়, তার জীবনে যা চায় জীবনে তাদের তা না দিয়ে সবচেয়ে কঠিন জটিল পরিস্থিতির মধ্যে দাঁড় করাতে ভালোবাসে। আরিনের ক্ষেত্রেও এখন তাই ইচ্ছে। শামীম চলে যাওয়ার পর বসার রুমটা পুরোপুরি ভাবে নীরবতা বিরাজমান করেছে। বিয়ে বাড়ির কোলাহল গুঞ্জন আর হাজারো মানুষের বাঁকা চাহনির মাঝে বাসর ঘরের সোফায় যেন এক জীবন্ত পাথর হয়ে বসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছে। যে ছেলে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে, যার ভেতরে ওই বদ্ধ আর জেদকে একটা শান্ত স্নিগ্ধ মেয়ে ছোঁয়ায় ধুলে মুছে সাফ করে স্বপ্ন নিয়ে তিনি এই প্রান্ত গ্রামে এসেছিল, এই ছেলে আজ তার মুখে চুনকালি দিয়ে চলে গেল। আরিশান মৃধার মনে হচ্ছিল তার নিজের বুকের ভেতর একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বলেছে। তিনি দেশের কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে, অথচ নিজের জন্ম দেওয়া সন্তানকে একটা ন্যূনতম শালীনতা শেখাতে পারলেন না। এই তীব্র অপরাধবোধে আর লজ্জায় তার মাথা কিছু হয়ে আসছিল। এদিকে পুরো বাসর ঘরে তখন সম্পূর্ণ নীরবতা বিরাজমান। উপস্থিত গ্রামের মাতব্বর আর আত্মীয় স্বজনরা আর চোখে আরিশান মৃধার দিকেই তাকাচ্ছে। কেউ কেউ ফিসফিস করে বলছে, টাকা পয়সা ক্ষমতা থাকলে কি হইব, পোলা তো বাপের মুখের উপর জুতা মাইরা গেল গা। এইসব বিষাক্ত ফিসফিসানি আরিশান মৃধাকে ভেতরে ভেতরে দগ্ধ করেছে। অপরদিকে এতক্ষণ যাবৎ সকলের কথাবার্তা আর আচার আচরণের ধরন দেখে আরই কিছুটা হলেও বুঝতে পারছে ওর চাচা চাচি আসলে ওই লোকটার সঙ্গেই ওকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে চাচ্ছিল। তবে লোকটা তো আরিনাকে বিয়ে করে একা ফেলে চলে গেছে, ওকে সাথে করে নিয়ে যায়নি। তার মানে চাচা চাচির মতো ওই লোকটাও আরিনের মতো অভাগা মেয়েকে তার সঙ্গে নিয়ে যেতে চায়নি। ভাবতে আরিন কিশোরী মনটা ভার হয়ে গেল। কেন কেন সবাই ওকে এত অপছন্দ করে? তাকে বোঝা ভাবে আরি তো কার কাছে থেকে কখনো দামি কিছু চেয়ে বসেনি, জ্বালায় না, কারো ক্ষতিও করে না, শুধু কাজ করার বিনিময়ে একটু খাবার আর পড়াশোনা করতে চেয়েছিল। আরিন ছোট মনটা ভেবে নেয় সবকিছু পিছনে একটাই কারণ, আরিন বাবা মা নেই, অরিত অতি অনাথ, তাই ওকে কেউ ভালোবাসে না, কাছে রাখতে চায় না, সবাই ওকে ফেলে দিতে চায়। যেমনটা আজকে ওর বিয়ে করা স্বামীটা করলো, ওকে না নিয়েই একা রেখে চলে গেল সে। লোকটাও আরিনের মতোই অনাথ, মেয়েটাকে চায় না এসব। ভাবতে আরিন বর্ষা গাল বেয়ে মুক্ত দানার মতো কয়েক দানা জল গড়িয়ে পড়তো। এসব কিছুর মাঝেও হেনা বেগম ভেতরে বাঘিনীর রূপটা হঠাৎ জেগে উঠেছে। শামীম চলে যাওয়ার পর থেকেই ওনার বুকের ভেতর এক চরম আতঙ্ক আর ক্রোধে
জন্ম হয়েছে। তিনি ভেবেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে আরিনকে বিদায় করতে পারলে ওনাদের উপর থেকে একটা মস্ত বড় বোঝা নেমে যাবে। উপরন্তু মন্ত্রীর সুদৃষ্ট থাকলে ওনাদের পরিবারও রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে। কিন্তু এখন মেয়েটাকে ফেলে রেখে চলে গেছে। তার মানে এই আপদ, এই অলক্ষী মেয়েটা আবার ওনাদের ঘাড়ে এসে পড়ল। সারা জীবন এই উস্কো ঝামেলা ওনাকে টেনে নিয়েই বেড়াতে হবে। এই চিন্তাটা হেনা বেগমের মাথায় আসতেই তার চোখ মুখ হিংস্র হয়ে উঠল। হেনা বেগম ধীরে আড়াল থেকে আরিনের দিকে তাকালেন। অতি আরিন তখনও বাসর ঘরে এক কোণে বউ সাজে জড়সড় হয়ে বসে আছে। পরনে লাল বেনারসি আর মাথায় জড়ানো ওড়না, সব মিলিয়ে তাকে কোনো এক অপ্সরার মতোই লাগছে। আরিন বড় বড় নিষ্পাপ চোখ দুটোতে তখনও একরাশ বিভ্রান্তি আর ভয়। হেনা বেগম আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি অত্যন্ত চতুরার সাথে ভিড়ে এগিয়ে আরিনের কাছে গেলেন। আরিন একটা হাত শক্ত করে খপ করে ধরে অত্যন্ত নিচু কিন্তু হিংস্র গলায় বললেন, এদিকে আয় হারামজাদি, তোরে আজ আমি বিয়া সইয়া বসতাছি। আরি কিছু বুঝে ওঠার আগে হেনা বেগম তাকে টেনে হিঁচড়ে পেছনের দিকে একটা অন্ধকার পরিত্যক্ত স্টোররুমের দিকে নিয়ে যেতে লাগলেন। আরে ভয়ে কেঁপে 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 উঠে বলেন, চাচি কোথায় নিয়ে যাচ্ছ? আমার কষ্ট হচ্ছে চাচি, হাতটা ছাড়ো। কিন্তু হেনা বেগমের কানে তখন কোনো কথা ঢোকার মতো অবস্থা ছিল না। তিনি আরিনের ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ফেলে দিল এবং সাথে সাথে ভেতরে খিলটা সশব্দে আটকে দিল। বাইরে জানালাগুলো আগে থেকেই বন্ধ ছিল, ফলে পুরো ঘরটা এক অন্ধকার স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হলো। হেনা বেগম দাঁতে দাঁত চেপে আরিনের দিকে এগিয়ে এলেন। আরি মাটিতে পড়ে গিয়ে ওনার দিকে ভয়ের তো চোখে তাকিয়ে রইল। হেনা বেগম ঘরের কোণে থাকা একটা পুরনো কাঠের খাটে হাতের নিচে বাড়িয়ে একটা ভারী চওড়া কাঠের ক্রিকেট ব্যাট টেনে বের করলেন। ওটা ছিল আজহার সাহেবের পুরনো দিনের একটা ভারী ব্যাট। ওটা হাতে নিয়ে হেনা বেগমের চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরাতে লাগলো। তুই একটা ডাইনি, তুই একটা অলক্ষী। হেনা বেগম হিসিয়ে উঠলেন। তোর জন্মের পর তোর মা মরল, তোর লাইগা তোর বাপ মরল, তোর দাদি মরল, আর আজ বিয়ার পিড়িতে বইসা আমার কপালটাই পড়লি। ওই বড়লোকের পোলা তোরে থুতু দিয়া চইলা গেল। এখন তোর ভার কে নিব রে হারামজাদি? আমি নিমু। ওই এক হাত কাটা পঙ্গু চাচা নিবি। কথাটা শেষ করতে হেনা বেগম সজোরে কাঠের ব্যাটটা দিয়ে আরিনের পিঠে আঘাত করলেন। চাচি! আরিন একটা তীব্র চিৎকার দিয়ে উঠল। কাঁচা বয়সে নরম পিঠে ভারী কাঠের আঘাত লাগতে আরিন মনে হলো তার হাড়গোড় বুঝি গুঁড়ো হয়ে গেল। সে ব্যথায় কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার করবি না, একদম মুখ ফুটাবি না। হেনা বেগম আরিন ওনাটা টেনে নিয়ে ওর মুখের ভেতরে গুঁজে দেওয়ার চেষ্টা করলো, যাতে বাইরের লোকজন আওয়াজ শুনতে না পায়। এরপর তিনি একের পর এক নির্বাণ আঘাত করতে লাগলেন আরিন সারা শরীরে। তোর এই রূপের দেমাক আমি আজ শেষ করুন। এই রূপ দেখা তুই বড়লোকের পোলারে ফান্দে ফালাইতে পারলি না কেন? এখন সে তোরে ছাইরা গেল। এখন কোন হানে যাইবি তুই? ভাবি কাঠের ব্যাটের প্রতিটি আঘাতে আরিন লাল বেনারসি শাড়িটা ছিঁড়ে যাচ্ছিল, আর ভেতর থেকে তাজা লাহমায় রক্ত বের হয়ে আসছিল। আরি বাঁচার জন্য ছটফট করছিল। সে হাত জোর করে মুখ বন্ধ করে অবস্থায় গ্যাঙালি সুরে বলতে চাইল, চাচি আমাকে মেরো না। কিন্তু হেনা বেগমের ভেতরে পিশাচটা তখন পুরোপুরি জাগ্রত। তিনি আরিনকে আকুলিতে শুনে না। বাইরের বিয়েবাড়ি মানুষের হাড্ডগোল আর কানাকানি আওয়াজের এই বন্ধ করে ভেতরে নির্মাণ নির্যাতন পুরোপুরি ঢাকা পড়ে গেল। কেউ টের পেল না একটা 13 বছরের অনাথ মেয়েটাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নির্যাতন করেছে। এদিকে বসার ঘরে বসে থাকা আরিশান মিধান হঠাৎ করে আরিনের কথা মনে পড়ল। এতক্ষণ তিনি নিজের ক্ষোভ আর অপমান নিয়েই ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে তার বিবেকে দংশন শুরু হলো। আরিশান মৃধা সোফায় বসে থেকে উঠে দাঁড়ালেন। তিনি আশেপাশে লোকজনের ভিড়ে তাকালেন, কিন্তু সেখানে আরিন নেই। বসার ঘরে কোথাও আরিনকে দেখা যাচ্ছে না। তিনি চারপাশটায় ভালো করে লক্ষ্য করলেন। আরির চাচা আজহার রহমানের এক কোণে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, কিন্তু হেনা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। হেনা বেগম ওই কুটিল চেহারার
আগের ব্যবহারে মনে পড়তে আরিশান মৃধার বুকের ভেতর একটা অজানা আতঙ্ক মোচড় দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন কিছু একটা মারাত্মক ভুল ঘটেছে। তিনি কাল বিলম্ব না করে ওনার ব্যক্তিগত বডিগার্ড এবং সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইফতারকে ডাকলেন। ইফতার, মেয়েটা কোথায়? আর ওই চাচি বা কোথায়? জলদি খুঁজে বের করো। আরিশান মৃধা নিজের ভেতরে ঘরের দিকে হাঁটতে লাগলেন। তার পেছনে 4-5 জন সশস্ত্র বডিগার্ড। আজহার রহমানের একতলা বাড়িটা করিডর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে বন্ধ স্টোররুমটার সামনে এসে আরিশান মৃধা থমকে দাঁড়ালেন। চারপাশে হাটগোল, মাঝে ওনার কান যেন একটা চাপা গ্যাঙালিয়ার কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ একজন ব্যথায় ছটফট করছে আর অবরুদ্ধ গলায় বাঁচার আকুতি জানাচ্ছে। ইরফাত। এই ঘটনা আরিশান মৃধা গলা কাঁপছিল রাগে আর আশঙ্কায়। ইরফাত এগিয়ে এসে দরজা ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে শক্ত করে খিল আটকানো। আরিশান মৃধা আর সময় নষ্ট করতে চাইলেন না। তিনি চিৎকার করে বললেন, দরজা ভেঙে ফেলো। 2 জন বিলাসদেহী বডিগার্ড একসাথে সজোরে লাথি মারতেই পুরো কাঠের দরজা মরমর করে ভেঙে চৌচির হয়ে গেল। দরজা খুলতে যে দৃশ্য আরিশান মৃধার চোখে পড়ল তা দেখে ওনার শরীরে রক্ত হিম হয়ে গেল। অন্ধকার করে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছোট্ট আরি। তার মুখের ভেতর ওড়না গোজা, চোখ দুটো উল্টো যাওয়ার মতো অবস্থা। আর হেনা বেগম তখনও হাতে সেই রক্তমাখা কাঠের ব্যাট নিয়ে আরিনাকে আঘাত করার জন্য উঁচিয়ে ধরেছে। আরিশান মৃধা মুখ থেকে একটা হিংসের মতো গজর বের করলো। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক অপরাধী দেখেছেন, কিন্তু এটা একটা 13 বছরের অনাথ বাচ্চার ওপর এমন পৈশাচিত্র নির্যাতন তিনি কখনো কল্পনাও করেননি। আরিশান মৃধা এক মুহূর্তেও না ভেবে হেনা বেগমের দিকে এগিয়ে গেলেন। ওনার বডিগার্ডরা হেনা বেগমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং ওনার হাত থেকে ব্যাটটা কেড়ে নিল। আরিশান মৃধা সোজা মেঝের ওপর হাঁটু গেজে বসে পড়লেন। তিনি অত্যন্ত সাবধানে কাঁপতে কাঁপতে আরিনের মুখের ভেতর থেকে ওড়নাটা বের করলেন। মুখের কাপড়টা সরাতে আরিন একটা দীর্ঘশ্বাস ফেলে কেঁদে উঠল। বাবা, ও বাবা, আমাকে বাঁচাও, আমি ডাক্তার হতে হব বাবা। তীব্র ব্যথায় অবুঝ মেয়েটি তার মৃত্যু বাবাকে ডাকতে লাগলেন। আরিশার মেধার চোখের কোণে দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি আরিশানকে নিয়ে 2 বাহুর মধ্যে তুলে নিল। লাল বেনারসি পরা সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরটাকে তিনি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। একজন শক্ত মনের রাজনীতিবাদ আজ একটা বাচ্চার কষ্টের সামনে পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি আরিনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বাচ্চাদের মতো আদর করতে করতে বলতে লাগলেন, মা, আদ্রি যান মা, কোনো ভয় নেই। তোমার বাবা আসেনি, কিন্তু তোমার এই বাবা এসেছে। আমি আছি মা, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। যখন তিনি আরিনের পিঠে হাত দিলেন, ওনার হাতটা তরল রক্তে ভিজে গেলেন। শরীরটা সরিয়ে আরিনের পিঠের দিকে তাকাতে আরিশান মেধা আটকে উঠলেন। 13 বছরের কাঁচা চামড়া ফেটে চৌচির হয়ে গেছে, কালশিটে পড়ে কালো হয়ে গেল কিছু জায়গায়, আর সেখান থেকে অনবরত রক্ত ঝরেছে। এই নির্মল দৃশ্য দেখে আরিশান মেধার ভেতর সমস্ত মানবতা যেন এক মুহূর্তে এক ভয়ানক বিদ্রূপের পরিণত হলো। মাথার সমস্ত রাগ ফুলে উঠল, চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। তিনি আত্মনিয়ন্ত্রণে পুরোপুরি হারিয়ে ফেললেন। মেরে মেঝে থেকে সেই ভারী কাঠের ব্যাটটা নিজের হাতে তুলে নিলেন। হেনা বেগম তখনও এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন। আমার ঘরের মেয়ে আমি শাসন করেছি, আপনার কি শাসন করেছিস? আরিশান মেধার গলার আওয়াজে পুরো বাড়ি কাঁপিয়ে দিল। আর কোনো আইনের তোয়াক্কা করলেন না। তীব্র কোটে ক্রোধে অন্ধ হয়ে তিনি কাঠের ব্যাটটা দিয়ে সজোরে হেনা বেগমের পায়ে আঘাত করলেন। হেনা বেগম এক বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু আরিশান মেধা রাগ তখনও শান্ত হয়নি। হেনা বেগমের পিঠে হাতে একের পর এক আঘাত করতে লাগলেন। একটা অনাথ বাচ্চার উপর হাত তুলতে তোর হাত কাঁপলো না? তুই মানুষ নাকি পিশাচ? এই মেয়ে আমার ছেলের বউ, এই মেয়ে আমার মেয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার মেয়েও। ওর গায়ে হাত দেওয়ার সাহস তোর কিভাবে হয়? হেনা বেগম মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করতে লাগলেন, কিন্তু উপস্থিত বডিগার্ড বা বাইরের কেউ মন্ত্রী বা এই রূপ দেখে এগিয়ে আসার সাহস পেল না। আরির মৃধা ওনাকে মেরে ফেলতেন, কিন্তু কমান্ডার ইফতার ওনাকে এসে জড়িয়ে ধরলেন।
স্যার শান্ত হন, উনি মরে যাবেন। আইনের হাতে দিনেকে আর ঈশান মৃধা কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে ব্যাটটা ফেলে দিলেন। শরীরে রেগে কাঁপছিলেন। তিনি ইরফাতের দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, এক্ষুনি লোকটা এসপিকে ফোন করো। এই মহিলাকে যেন জীবনের মতো জেলেখানি টানতে হয়। চাইল্ড অ্যাবিউস, মার্ডার, অ্যাসপ্রন্স, যত রকমের কঠিন ধারা আছে সব দাও এর নামে। একে পুলিশে দাও। এরপর তিনি আর হেনা বেগমের দিকে তাকালেন না। মেঝের দিকে ফিরে আরিনের আলতো করে নিজের কোলে তুলে নিলেন। আর তখন ব্যথার চোটে আধা অজ্ঞান অবস্থায় ওনার বুকে সাদা পাঞ্জাবিটা ছোট ছোট হাত দিয়ে খপ করে ধরে রেখেছিলেন, যেন ও বুঝতে পেরেছেন এই মানুষটাই এখন এই নিষ্ঠুর পৃথিবীতে তার একমাত্র আশ্রয়। আর ঈশান মৃধা আরিনাকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। বসার ঘরে তখনও গ্রামের মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর দেওয়ালের কোণে কোণে দেওয়ালের ধরে দাঁড়িয়ে আছে অঝরে কাঁদছিল আরিনের বড় চাচা আজহাত রহমান। তিনি নিজের স্ত্রীর এই পোষাচিত্র রূপ জানতেন, কিন্তু যা ঘটেছে তারপর তিনি লজ্জায়, অপমানে আর অনুশোচনায় আরিশানের মৃধার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেললেন। তিনি বুঝলেন তার কাপুরুষতার কারণে আজ তার প্রিয় ছোট ভাইয়ের একমাত্র মেয়ের এই অবস্থা হয়েছে। আরিশান মৃধা আজহার রহমানের সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখের দিকে তখনও আগুন ঝরছে। তিনি অত্যন্ত শীতল কিন্তু গম্ভীর গলায় বললেন, আজহার সাহেব, আপনি আপনার ভাইকে দেওয়া কথা রাখতে পারেননি। এই কাপুরুষতার কোনো রক্ষা নেই। আজ থেকে আরিন আপনার কেউ না। ও আমার মেয়ে। ও আমার সাথে আমার বাড়িতে যাবে। আলিশান মৃধার মেয়ে পরিচয়ে আজ আজহাত রহমান কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু এক হাতে মুখ টেনে মাটিতে বসে পড়লেন। ওনার চোখে জল হয়তো আজ আরিনের কষ্ট চেয়েও বেশি ওনার নিজের ব্যর্থতার জন্য করেছিল। আরিশান মৃধা আরিনাকে কোলে নিয়েই বাড়ি থেকে বের হয়ে এলেন। বাইরে ওনার 10 পতাকাবিহীন দামি গাড়ি এবং পেছনে বডিগার্ড আরও কয়েকটি গাড়ি প্রস্তুত ছিল। তিনি অত্যন্ত সাবধানে আরিনকে ওনার গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল এবং আরিনের মাথাটা নিজের কোলের ওপর তুলে নিলেন। আরিনের মাথা ওড়না দিয়ে আরিন শরীরের ক্ষতগুলো আলতো করে ঢেকে দিলেন। গাড়ি ছাড়ো, হসপিটালে নিয়ে যাওয়া সোজা। আরিশার মৃধার ড্রাইভারকে নির্দেশ দিলেন। গাড়ি স্টার্ট নিল। ধুলো উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িটা গ্রামের রাস্তা ছেড়ে হাইওয়ের দিকে এগিয়ে চলল। আরি কোলের মধ্যে শুয়ে মাঝে মাঝেই ব্যথায় শিউরে উঠছিল। আর আরিশান মৃধা পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, শামীমের মেয়েকে স্ত্রীর মর্যাদা দিক বা না দিক, তিনি নিজের আরিকে মেয়ের পরিচয়ে বড় করবেন। আরি জীবনের সব অন্ধকার উনি বাবার স্নেহের আলো দিয়ে মুছে দেবেন। গাড়ি জানালা দিয়ে বাইরের সন্ধ্যা শেষের রাত নেমে আসছিল। আর সেই অন্ধকারে বুক চিরে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছুটে চলল এক নতুন জীবন আর এক নতুন লড়াইয়ের দিকে। কুয়াশা মাখা মহাসাগর চিরে ছুটে চলা কালো রঙের বিলাসবহুল আরো গাড়ির গতি মিটারে কাটা তখন 120 ছুঁই ছুঁই। স্টিয়ারিং এ হুইলের শামীমের ডান হাত মুঠোয় শক্ত হয়ে বসেছিল। ক্ষণে ক্ষণে প্রভূতি হচ্ছিল হাতের শিরাগুলো। দুই জোড়া চোখ সামনে অন্ধকারের দিকে নিবদ্ধ থাকলেও তার মনের ভেতরে ক্ষোভের আগুন তখন বাইরে হেডলাইনের তীব্র তাও মানিয়েছে। সদ্য সমাপ্ত হওয়া সেই তথাকথিত বিয়ে নামক প্রতিটি মুহূর্ত তার মস্তিষ্কে কোলে কষে হাতুড়ির মতো আঘাত করছিল। মৃধার আরাবাপ শামীম, বয়স 27, দীর্ঘ সোটাম দেহ, ধারালো চোয়াল এবং চোখের মণিতে এক তীব্র গভীর আভিজাত্য। 2 বছর আগে আমেরিকায় নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স উচ্চতর ডিগ্রি শেষ করে যখন সে দেশে ফেরে, তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। হয় বাবার বিলাস পারিবারিক ব্যবসায়ী সাম্রাজ্য সামলানো, না হয় দেশের মূলধারায় রাজনীতিতে নিজের অবস্থায় তৈরি করা। শামীম দুটোই বেছে নিয়েছে। তবে রাজনীতির প্রতি তার টানটা শৈশব থেকেই মজ্জাগত। তার রক্তে মিশে আছে ক্ষমতার নিয়ন্ত্রণের খেলা। সামনে জাতীয় সংসদ নির্বাচন। শামীম জানে এই তরুণ বয়সে সে যে সরাসরি কোনো ছোটখাটো পৌরসভা বা কাউন্সিল পদে তোয়াক্কা না করে সোজা নিজের চেনা নির্বাচিত এলাকা থেকে সংসদ সদস্য, এমপি
পদের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। তার পেছনে সিংহভাগ অবদান করা তার বাবা, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মিধান। ক্ষমতায় সর্বোচ্চ অলিন্দ থাকা বাবা সেই প্রবল প্রতিপত্তি শামীমাকে এক লাফে নির্বাচিত বৈপরিণত পার হওয়ার রাজকীয় সুযোগ করে দিয়েছেন। এলাকায় শামীমের জনপ্রিয় এবং তার আধুনিক শিক্ষকতার যোগ্যতার কারণে তার বিজয় প্রায় নিশ্চিত। কিন্তু শামীমের স্বপ্ন আর পাঁচটা সাধারণ দুর্নীতিবাজ রাজনীতিকের মতো নয়। তার লক্ষ্য সুদূর প্রসাদী, অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। সে দেশের শিক্ষামন্ত্রী হতে চায়। আমেরিকায় আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বৈশ্বিক জ্ঞান চর্চার খুব কাছ থেকে দেখা শামীম বিশ্ব করেন। এদেশের শিক্ষা ব্যবস্থার আমূলত পরিবর্তন না ঘটলে কোনো উন্নয়ন টেকসই হবে না। তার প্রধান লক্ষ্য এমন এক যুগল প্রয়োজনী উচ্চমানের শিক্ষানীতি ও অবকাঠামো তৈরি করা, যাতে এদেশের মেধাবী তরুণদের উচ্চশিক্ষা বা কোনো ডিগ্রি মেহের কখনো হাজার হাজার মাইল দূরে কোনো পদদেশে পাড়ি জমাতে না হয়। ঘরের মেধাকে সে ঘরে ভেতরেই বিকশিত করতে চায়। আর এই স্বপ্ন পূরণের জন্য ক্ষমতা তার চাই। সে জানে নির্বাচনের জয়লাভের পর সংসদে তার আসন পাকা হলে এবং তার বাবা রাজনৈতিক অবস্থায় অক্ষুণ্ণ থাকলে তাকে ক্যাবিনেটের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া থেকে আর কেউ আটকাতে পারবেন না। তার বাবা আরিশান মৃধা এই নিয়ে টাকা তৃতীয়বারের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সততা, কঠোর প্রশাসনিক দক্ষতা এবং অপসরহীন দেশপ্রেমিকদের জন্য দল এবং সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যের প্রশংসনীয়। উনি নিজেও মনোপ্রাণে বিশ্বাস করেন ওনার একমাত্র সন্তান শামীমও একদিন ওনার মতোই যোগ্য নীতিবান এক নেতা হয়ে দেশের হাল ধরবে। কিন্তু এই আত্মবান বাবার একটি জেদ আজ শামীমের 7 বছরের নিঃসঙ্গন জীবনটাকে লণ্ডভণ্ড করে দিল। বাবার সে অমোঘ নির্মাণ সত্যটি শামীমের কানে এখনো বিষাক্ত তীরের মতো বিচ্ছে। যদি তুই ওই মেয়েটিকে বিয়ে না করো শামীম, তবে ভুলে যাও যে আমি আরিশান মৃধা তোমার বাবা। এই নির্বাচনে তো দূর, আমার জীবদ্দশা এই দেশের রাজনীতিতে তুমি আমার কোনো প্রকার সাহায্য, সামর্থ্য বা দোয়া পাবে না। নিজের যোগ্যতার লড়াইয়ে চাইলে লড়ো, কিন্তু মনে রেখো আমার ছায়া ছাড়া তোমার এই তরুণ বয়সের স্বপ্ন আকুরে মরে যাবে। শামীম অবাধ্য হতে পারেনি। ক্ষমতার লোভ নয়, বরং নিজের ললিতা স্বপ্ন আর দেশের শিক্ষা ব্যবস্থার ভুল বদলে দেওয়া যে তীব্র আকাঙ্ক্ষা ওর বুকে জ্বলছিল। এজন্যই সে বাবার এই অদ্ভুত, যুক্তিহীন এবং শোষাচিত্র সত্যি সামনে মাথা নেওয়াতে বাধ্য হয়েছিল। কিন্তু মনে মনে সে ফেটে পড়েছিল। ও কিছুতেই মাথায় খেলছিল না দেশের আইনের সর্বোচ্চ পর্যায়ে থাকা রাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল চেয়ার চালানো একজন মানুষ কিভাবে নিজের শিক্ষিত প্রাপ্তবয়স্ক ছেলেকে একটা কাঁচা বয়সে আজ পরাগায়ের মেয়ের সাথে এমন এক অসম বাল্যবিবাহের বাধ্য করতে পারলেন। মেয়েটার বয়স কতই বা হবে? শামীমের থেকে গুনে গুনে 14 বছরের ছোট। 13 বছরের একটা কচি পিচ্চি মেয়ে। বিয়ের পিঁড়িতে বসার সময় শামীম একবারের জন্য মেয়েটির মুখের দিকে তাকায়নি। ও তীব্র আত্মসম্মান আর অহংকার ওদিকে তাকাতেই দেয়নি। তবে মেয়েটির শারীরিক অবয়ব আর বসার ধরন দেখেই তার স্পষ্ট মনে হয়েছে সে অত্যন্ত ছোটখাটো অবুঝ এক শিশু। 27 বছরের দীর্ঘ জীবনে শামীম কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়ায়নি। কলেজে, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন দেশে জীবন সবখানেই নারীদের থেকে সে এক নিরাপদ, গম্ভীর দূরত্ব বজায় রেখে চলেছেন। ওর কাছে ক্যারিয়ার, ক্ষমতার পলিটিক্সই ছিল ধ্যান জ্ঞান। শামীমের মা আনাতাশা মৃধা ছিলেন দেশের একজন অত্যন্ত নামকরা এবং সফল কার্ডিয়াক সার্জন। শামীম যখন কলেজে পড়তেন তখনই দুর্ঘটনায় মারা যান। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় মায়ের প্রতি শামীমের ছিল অগাধ অন্ধ ভালোবাসা। মায়ের মৃত্যুর পর থেকেই বাবার সাথে শামীমের মানসিক দূরত্ব বাড়তে থাকেন, যা আজকে এই ঘটনার পর এক চরম ও চূড়ান্ত রূপ নিল। বাবার এই জবরদস্তিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে শামীম আজ কেবল সেই বিয়ে বাড়ি থেকে চলে আসেনি, বরং সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো বাবার সে বিলাসবহুল পোষাচিত্র ভিটাতে পা রাখবে না। বাবার সাথে তার সমস্ত সম্পর্ক, সমস্ত সুতো সে আজ নিজের হাতে ছিঁড়ে ফেলেছে। রাজশাহী শহরে তার মায়ের দেওয়া, নিজের নামে রেখে যাওয়া একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আছে। স্বামী এখন সোজা সেখানে চলে যাচ্ছে। বাবার দেওয়া ক্ষমতা সে নির্বাচনের ব্যবহার করবেন, কারণ ওটা ওর রাজনীতির অধিকার।
কিন্তু বাবার ছায়াতলে থেকে সে আর নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেবেন না। বাবা আর ছেলের মধ্যে এখন থেকেই শুরু হলো এক নীরব দীর্ঘস্থায়ী যুদ্ধ। কনভয়ের গতি কমিয়ে গাড়িটা যখন একটা নির নির্জন নদীর পাশে এসে থামলো, শামীম গাড়ির দরজা খুলে বের হলো। সামনে থাকা বিশাল পদ্মা নদী। শামীম রাতে আধারে চাঁদের আলোয় পড়া নদী পানিগুলোর দিকে কিছুক্ষণ নীরবতা পালন করে চেয়ে রইল। কিছুক্ষণ পর আসা উপান্ত ঢেউগুলোর দিকে তাকিয়ে শামীম আনমনে হেসে ফেলল। তার যখন বেশি মনে খারাপ থাকে তখন সে এখানে চলে আসে নিজের মন ভালো করার জন্য। হাসপাতালে জরুরি বিভাগের সামনে থমথমে পরিবেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল ভেঙে ৩-৪টি কালো গাড়ি যখন এসে থামলো, কর্তব্যর চিকিৎসাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। আরিশান মৃধা নিজের কোলে করে রক্তাক্ত লাল বেনারসি পরা আরিনানকে নিয়ে ইমার্জেন্সি রুমে ঢুকলেন। ওনার সাদা পাঞ্জাবিতে আরিনের তাজা রক্ত লেগে এক ভয়াবহ দৃশ্য আবার তরণা হয়েছে। হাসপাতালের সিনিয়র সার্জনরা মন্ত্রীর উপস্থিত দেখে মুহূর্তের মধ্যে আরিন চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তবে আরিশান মৃধা সেখানে বেশিক্ষণ সময় নষ্ট করতে চাইলেন না। আরিনের পিঠে ক্ষতগুলো পরিষ্কার করে প্রাথমিক ব্যান্ডেজ এবং পেন পেনকিলার ইনজেকশন দেওয়ার পর যখন ডাক্তাররা জানালেন যে মেয়েটির শরীরের চামড়া মারাত্মকভাবে ফেটে গেছে, তবে কোনো অন্তর্ঘাতী অঙ্গ বা হাড় ভাঙেনি, তখন আরিশান মৃধা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি চাননি এই ঘটনা নিয়ে মিডিয়া বা বাইরের লোকজনের মধ্যে কোনো প্রকার গুঞ্জন তৈরি হোক। তাছাড়াও হসপিটালের চেনা পরিবেশে আরিন নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। তাই প্রাথমিক চিকিৎসা শেষ হতে ডাক্তারদের করার নির্দেশ এবং প্রয়োজনীয় ঔষধপত্রের সাথে নিয়ে আরিশানের মৃধা আরিয়ানকে আবার নিজের করে গাড়িতে তোলেন। সোজা গাড়ি ছুঁয়ে দিল বাড়ির উদ্দেশ্য। গুলশানের নির্মাণ বাংলো বাড়িটি মৃধা নিবাস। চারিদিকে উঁচু দেওয়াল, সিসিটিভি ক্যামেরা এবং স্পেশাল ব্রাঞ্চে করা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই বাড়িটি যেন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক দুর্গ। গাড়ি এসে থামলো তখন রাত প্রায় নিঝুম। আরিশান মৃধার অত্যন্ত সাবধানে পরম মমতায় আরিকে কোলে থেকে নামিয়ে ভেতরে দোতলা একটা সুপরিচিত আলোয় বাতাস স্পট গেস্ট রুমে নিয়ে এলেন। এই রুমটি উনি নিজেই পছন্দ করতেন, যেখানে জানালা খুলে বাইরে বিশাল বাগান আর চন্দ্রমল্লিকার সুবাস পাওয়া যায়। সেবিকা আরিনাকে একটা আরামদায়ক সুতি পোশাক পরিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। কড়া ঘুমের ঔষধের প্রভাবে আরেন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার কুচি ফর্সা মুখবয়ে এখনো ভয়ে ও ক্লান্তে কালচে ছোপ লেগে আছে। তবে এই নিরাপদ আশ্রয়ে এসে তার শ্বাস প্রশ্বাস তখন অনেকটাই স্বাভাবিক। আরিশান মৃধা আরিন বিছানার পাশে একটা চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে বসলেন। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমস্ত ক্লান্তি যেন আজ এই 13 বছরের মেয়েটার সামনে এসে ভর করেছে। তিনি আলতো করে আরিনের কপালে হাত রাখলেন। মেয়েটার গায়ে মৃদু জ্বর। ওনার মনে পড়ে গেল কেন তিনি নিজের একমাত্র ছেলের জীবনে নিজের এত বড় রাজনৈতিক সুনামের বাজি ধরে এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্মৃতির পাতাগুলো ওনার মস্তিষ্কে একে একে খুলতে লাগলো। ঘটনাটি ঘটেছিল মাস 6 আগে। আরিদের গ্রামের চেয়ারম্যান মানহার চৌধুরী স্ত্রী আলিফা চৌধুরী মূলত আরিশানের মৃধার দূর সম্পর্কে খালাতো বোন। ওনার একমাত্র মেয়ে জবার বিয়েতে ওনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাষ্ট্রীয় নানা ব্যবস্থার মাঝেও খালাতো বোনের দীর্ঘদিনের অনুরোধ ফেরাতে না পেরে উনি ওনার করা প্রটোকল নিয়ে সেই প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন। বিয়েবাড়িতে আনুষ্ঠানিকতা শেষ করে যখন উনি ঢাকার উদ্দেশ্যে ফিরেছিল, তখন গ্রামের কাঁচা রাস্তা ধরে ওনার গাড়ি বহন ধীরে গতিতে এগোচ্ছিল। হঠাৎ করে ওনার নজর পড়া রাস্তার এক কোণে উনি দেখতে পান 13-14 বছর বয়সী 4-5টা সমবয়সী মেয়ে মিলে একটা মেয়েকে ঘিরে ধরে তীব্র কটূক্তি করেছে। আরিশান মৃধা স্বভাব সবল তীক্ষ্ণ দৃষ্টি নিয়েই জানালার কাজটা কিছুটা নামালেন। উনি দেখতে পেলেন ঘোরে হয়ে থাকা মেয়েটির এক অপ্সরা সুন্দরী কিশোরী। তার রূপ যেন ওই প্রত্যন্ত গ্রামের ধুলোবালিও স্নান করে দিচ্ছিল। কিন্তু সেই রূপের বিপরীতে মেয়েটির চোখে মুখে ছিল এক গভীর বিষণ্ণ স্তব্ধতা। আশেপাশে মেয়েগুলো অত্যন্ত কড়া গলায় বিষাক্ত ভঙ্গিতে মেয়েটিকে বলেছিল, কি রে আরি, মা বাপ খাইয়ে এখন চাচার ঘরে পিন্ডি গিলাইতেছোস?
রূপ দেখা খুব তো ডানা কাটলে কাটা পরি সাজছস, কাজের বেলা তো ঘরের ঝি, তোর মতো অলক্ষী মায়া এই গ্রামে আর একটাও নাই। আর ঈশান মৃধা ওর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। উনি দেখতে পেলেন এতগুলো মেয়ে ওই মেয়েকে ওভাবে তার মৃত বাবা মা নিয়ে খোঁটা দিচ্ছেন, কটু কথা শোনাচ্ছেন, অথচ মেয়েটার চোখে কোনো জল নেই, মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই। সে চরম এক নির্বিকার নিয়ে নিজের বুকের কাছে শক্ত করে ধরে রাখা নবম শ্রেণীর একটা বইয়ের পাতার দিকে তাকিয়ে রইল। এরপর অত্যন্ত ধীরে পায়ে সে মেয়েগুলোর পাশ কাটিয়ে বইটা পড়তে পড়তে নিজের বাড়ির দিকে রওনা দিল। তার সে গম্ভীর অন্তর্মুখী আর শান্ত স্বভাব আরিশার মেধাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। ওনার মনে হয়েছিল এই মেয়েটার পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, এর ভেতরে এক অদ্ভুত পথচাপা শক্তি আছে। বাড়ি ফিরে আরিশার মৃধা সেই মেয়েটির নিষ্পাপ কিন্তু বিশ্বাসগ্রস্ত মুখটা ভুলতে পারেনি। তিনি ওনার ব্যক্তিগত ইয়ং এবং লোকাল সোর্স মারফত মেয়েটির ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেন। যখন ওনার টেবিলে আরিনের পুরো জীবন বৃত্তান্ত এসেছে, তখন ওনার চোখ সজল হয়ে উঠেছিল। তিনি জানতে পারেন মেয়েটি অন্য কেউ নয়, দেশের জন্য শহীদ হওয়া সেনাবাহিনী বীর মেজর দেওয়াল রহমানের একমাত্র মেয়ে, আরিয়ান ইবনাত আদ্রিজা। উনি আরও জানতে পারেন যে আরিন চাচি হেনা বেগম অত্যন্ত কুটিল ও অহংকারী একজন মহিলা, যে আরিনকে ছোটবেলা থেকেই পোষাচিত্র নির্যাতন করে আসছেন। ঘরে সব কঠিন কাজ করিয়ে নিয়ে তাকে দুমুঠো ঠিক মতো খেতেও দেন না। অথচ এই চরম অবহেলার মাঝেও মেয়েটির ক্লান্ত টপার এবং ক্লাসে ক্লাসের টপার এবং তার একমাত্র স্বপ্ন পড়াশোনা করে একজন ডাক্তার হওয়া, তার শহীদ বাবার শেষ ইচ্ছে পূর্ণ করা। উনি সেই দিন এক দীর্ঘ সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনার নিজের ছেলে শামীম অত্যন্ত গম্ভীর, যদি অহংকারী এবং ক্ষমতার মেহে অন্ধ হতে চলা এক তরুণ। শামীমের জীবনে ক্যারিয়ার আর পলিটিক্স ছাড়া তার কোনো মানবিক অনুভূতি নেই। আরিশান মৃধা অনুভব করেছিলেন শামীমের এই রুক্ষ অধ্যপূর্ণ জীবনটাকে যদি কেউ শান্ত স্নিগ্ধ মমতায় বদলে দিতে পারে, তবে সেই এই মেয়েটিই পারে। আরিন ভেতরে যে সহ্য ক্ষমতা, যে সততার মেধা, তার শামীমের জীবনে অহংকারকে ধুলোয় মিশিয়ে তাকে একজন প্রকৃত মানুষ হতে সাহায্য করবেন। তাছাড়াও একজন বীর শহীদের সন্তান এভাবে একটা পৈশাচিত্র পরিবেশে নষ্ট হয়ে যাবে, তার দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে উনি মেনে নিতে পারছিলেন না। উনি আরিনকে এক নিরাপদ, উচ্চ মর্যাদা সম্পন্ন ভবিষ্যৎ দিতে চেয়েছিলেন। তাই উনি নিজের উদ্যোগ নিয়ে আরিন চাচা চাচির সাথে গোপনে যোগাযোগ করেন। আরিশান মৃধার মতো ক্ষমতাধর মানুষকে নিজেদের ভাঙা করে দেখে আজহাত রহমান আর হেনা বেগমের তখন হাত পা কাঁপার অবস্থা। আরিশান মৃধা কোনো ভনিতা না করে সরাসরি নিজের ছেলের জন্য আরির বিয়ের প্রস্তাব দেন। হেনা বেগম প্রথম আকাশ থেকে পড়লেও আরিশান মৃধা যখন ওনাদের সামনে একটা বেশ মোটা অঙ্কের টাকা চেক এবং আজহার সাহেবের ব্যবসার জন্য বড় সুবিধার আশ্বাস দেন, তখন টাকার লোভে পড়ে হেনা বেগমের চোখ চড়চড় করে ওঠে। তারা সন্দেহ বিয়েতে রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে আরিশান মৃধা ওনাদের কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে এসেছিল, মনে রাখবেন, আজ থেকে এই মেয়ে আমার ঘরের বউ। বিয়ের দিন পর্যন্ত আদ্রিজার গায়ে যেন একটা আঁচও না লাগে। তাকে দিয়ে কোনো ঘরের কাজ করানো তো দূর, কোনো লাঞ্ছনা করা যাবে না। যদি ব্যতিক্রম দেখি, তবে আরিশান মৃধা চেনা রূপ আপনারা সহ্য করতে পারবেন না। টাকার লোভ আর স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার ভয়ে তারা তখন মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। কিন্তু আজ বিয়ে বাড়িতে শামীমের আকম্বিত কাণ্ডজ্ঞানহীন বিদায়ের পর হেনা বেগমের ভেতরে সেই পিশাচটা আবার জেগে উঠেছিল, যার চরম দিতে হলেও অবশ আরিনকে। এরপর উনি আর বেশিক্ষণ ওই রুমে থাকলেন না। যাওয়ার আগে শুধু আরিনের মাথায় আরো একবার পিতৃত্ব হাত বুলিয়ে দিতে গেছেন। এরপর লাইট অফ করে উনি রুম থেকে বেরিয়ে আসলেন আর একজন সার্ভেন্টকে বলে দেয় সারা রাত আরিনকে দেখভাল করার জন্য। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে যেন তা হাজির করে দেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।